স্বাগতম প্রিয় দর্শকগণ। আজকের বিশেষ গল্পে আপনাদেরকে স্বাগতম জানাতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই গল্পটি শুধুমাত্র একটি নাটকীয় রোমাঞ্চ নয়, বরং এটি আবেগ, সাহস এবং জীবনযুদ্ধে জয়ী হওয়ার এক অনুপ্রেরণামূলক কাহিনী। আজ আমরা আপনাদের সামনে এমন এক চরিত্রের গল্প তুলে ধরব, যে নিজেকে চ্যালেঞ্জের সম্মুখীন করে নিজেদের বিশ্বাসের জন্য সংগ্রাম করেছে। এই গল্পে রয়েছে গভীর আবেগ, বিপদ, ভালোবাসা এবং অবশেষে একজন মানুষের স্বপ্ন পূরণের যাত্রা। আমাদের আশা, আজকের এই গল্পে আপনি শুধু শোনার মধ্য দিয়ে নয়, বরং তার অনুভূতিতে ডুব দিয়ে নিজের হৃদয়কে এই যাত্রায় নিয়ে যাবেন। ভালোবাসা মানুষের জীবনে এক অদ্ভুত অনুভূতি। কখনো তা রূপ নেয় উন্মাদনায়, আর সেই উন্মাদনা কখনো মধুর, আবার কখনো ভয়ানক। আজ আমি এমন এক মানুষের গল্প বলবো, যার জীবনে ভালোবাসা এসেছিল বটে, কিন্তু সেই ভালোবাসাই তাকে ধ্বংসের পথে নিয়ে গেছে। ভালোবাসা অনেক কিছু গড়ে তোলে, আবার অনেক কিছু ভেঙেও ফেলে। আমরা প্রেমের হাজারো রূপ দেখেছি, কখনো তা ছিল স্বপ্নের মতো সুন্দর, আবার কখনো দুঃস্বপ্নের মতো বিভীষিকামা। আর তেমনই এক প্রেমের বিভীষিকাময় রূপ নিয়ে সম্প্রতি মুক্তি পেয়েছে একটি বাংলা চলচ্চিত্র, বরবাদ। এই গল্প শুধু একটি প্রেম কাহিনী নয়, এটি ভালোবাসার সেই অন্ধকার দিকের গল্প, যেখানে প্রেম নয়, ধ্বংসই শেষ পরিণতি। যতটা গুরুত্বপূর্ণ এই গল্পের মুহূর্তগুলো, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ আপনার সমর্থন। তাই যদি আপনি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তবে আজই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। কারণ আপনারা আমাদের শ্রোতা, এবং আপনাদের সমর্থন ছাড়া আমাদের যাত্রা অসম্পূর্ণ। চলুন এবার শুরু করি আজকের এই বিশেষ গল্প, যা আপনাদের হৃদয়ে দাগ রেখে যাবে। গল্পটা শুরু হয় দুপুর একটা নাগাদ, স্কুল থেকে। একটি ছেলের গল্প, যার নাম আরিয়ান মির্জা। সে পড়াশোনায় ভালো না, পড়াশোনার প্রতি তার কোনো আগ্রহ নেই, ক্লাসে ঠিকমতো মনোযোগও দেয় না সে। কিন্তু আজকের দিনে হঠাৎ সে চুপচাপ বসে, চোখে এক অন্যরকম চাহনি। তার দৃষ্টি স্থির হয়ে আছে পাশের বেঞ্চে বসা এক মেয়ের দিকে। সে তাকিয়ে আছে, এক দৃষ্টে তাকিয়েই আছে। ঠিক এমন সময় হঠাৎ কিছু একটা ঘটে যায়, আর এখান থেকেই শুরু হয় এক প্রেমের গল্প। যে প্রেম আপনাকে কাঁদাবে, ভাবাবে, আর একেবারে ভিতর থেকে ছুঁয়ে যাবে। সে ধীরে ধীরে হেঁটে গেল সেই মেয়েটির কাছে। তারপর এক মুহূর্তেই তার গালে একটানা চুমু খেয়ে বসে। সময় তখন দুপুর একটা, ক্লাস চলছে। এমন দৃশ্য দেখে পুরো শ্রেণীকক্ষ থমকে যায়। আর শিক্ষক ক্ষিপ্ত হয়ে ওঠেন ভীষণভাবে। তিনি রাগে ফেটে পড়েন, আর কোনো কিছু না ভেবেই আরিয়ানের উপর একের পর এক বেত চালাতে শুরু করেন। কিন্তু হঠাৎই আরিয়ান পাশে বেঞ্চ থেকে একটা কলম নিয়ে শিক্ষকের হাতে কলমটা বিঁধে দেয়। শিক্ষক ব্যথায় চিৎকার করে, আর হাত থেকে রক্ত গড়িয়ে পড়ে। সে এমনই এক বেপরোয়া, বখাটে স্বভাবের ছেলে, কারণ সে এক প্রভাবশালী ব্যক্তির সন্তান। তার বাবার নাম আদিব মির্জা। সম্পদ, ক্ষমতা, রাজনীতি সবই তার হাতের মুঠোয়। আর সেই মেয়েটি, যার গালে চুমু খেয়েছিল আরিয়ান, তার মা হাজির হন স্কুলে অভিযোগ জানাতে। কিন্তু আদিব মির্জা বারবার চেষ্টা করেন অভিযোগ তুলে নিতে, তবুও সেই নারী নিজের সন্তানের অপমান মেনে নিতে নারাজ। তিনি স্পষ্ট বলেন, না, আমি চুপ করে থাকব না। কিন্তু যেখানে প্রভাবশালীর অহংকারে আঘাত লাগে, সেখানে ন্যায়ের কোনো জায়গা থাকে না। আর তাই আদিব মির্জা ঘটনাস্থলেই সেই নারীকে শেষ করে দেন। তার হাতে লেগে থাকে তাজা রক্ত, আর সেই রক্তমাখা হাতে চুপচাপ ফিরে আসেন নিজের বিলাসবহুল বাড়িতে। ফিরে এসে দেখেন আরিয়ান ঘুমিয়ে আছে, শান্ত, নিষ্পাপ, মুখটা যেন কিছুই জানে না। আদিব মির্জা নিজের ছেলের মাথায় হাত বুলিয়ে দেন। আবারও এক নীরব অভিশাপ ভেসে বেড়ায় বাতাসে। আরিয়ান এখন অনেক বড় হয়েছে, কিন্তু তার জেদ একটু কমেনি, বরং আগের চেয়ে যেন আরও আগুন হয়ে উঠেছে। সে যা চায় তা সে যে কোনো মূল্যে পেতে চায়, আর যা তার তা সে অন্য কারো হতে দেবে না, কখনোই না। আরিয়ান ভালোবাসে একজনকে, নাম নিতু। নিতুকে সে ভালোবাসে নিজের সমস্ত উন্মাদনা দিয়ে। কিন্তু আজ নিতুর বিয়ে অন্য কারো সঙ্গে। এদিকে আরিয়ান লাল রঙের মদের গ্লাস হাতে নিয়ে বেহুশ অবস্থায় নিজেকেই বলে চলেছে, আমি আমার বর্তমান নিয়ে ভাবি না, ভবিষ্যৎ নিয়ে ও ভাবি না, আমি শুধু ভাবি নিতুকে নিয়ে, সে শুধুই আমার। এই মুহূর্তে দৃশ্যপটে আসে আদিব মির্জা। তার মুখে গুরুগম্ভীর নির্দেশ। বাহিনীকে কোথাও এক বড় অভিযানে পাঠানো হচ্ছে। তার এক কথায় সৈন্যদল প্রস্তুত হয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে আরিয়ান মির্জা, তার হাতে এক শক্তিশালী শটগান, সঙ্গে সেই একই বাহিনী, এবার তার আদেশে। আরিয়ান হেলিকপ্টারে ওঠার আগে বলে ওঠে, শাহজাহান একবার মমতাজের জন্য তাজমহল বানিয়েছিল, আমি আমার নিতুর জন্য শত শত তাজমহল বানাতে পারি। আমি সেই ভেঙে পড়া তাজমহল আবার গড়ে তুলতে পারি। আমি চাইলে আবার সেই তাজমহল ভাঙ্গে চুরে কবর ও বানাইতে পারি, সবকিছু ধ্বংস করে দিতে পারি। কিন্তু আমার নিতু, যদি সে আমার না হয়, তাহলে সে কারো নয়। এই বলে আরিয়ানের হেলিকপ্টার ছুটে চলে আকাশে। অবশেষে তা এসে থামে এক উঁচু পাহাড়ের গায়ে। আর এখানেই নতুন করে গল্পে প্রবেশ করে আরেকটি চরিত্র, নাম ফারহান। নিতু বিস্ময়ে দাঁড়িয়ে আছে। নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে তার চোখের সামনে বিয়ে হচ্ছে, আর সেই বিয়ের মণ্ডপে দূর থেকে তাকিয়ে আছে আরিয়ান। তার চোখে অদ্ভুত এক দৃষ্টি, চেনা সেই চাহনি, যার মানে নিতু একদিন বুঝেছিল। আর এখন আবারও সে বুঝতে পারছে কিছু একটা ঘটতে চলেছে। হঠাৎ
সেই গানটা বাজে যেটা আরিয়ান একসময় শুধু নিতুর জন্য গাইত। ঠিক তখনই এক গর্জন, এক গুলি, আর মুহূর্তেই মাটিতে লুটিয়ে পড়ে নিতু, নির্বাক, নিথর, নিস্পন্দ। নিতুর মৃত্যু যেন গোটা দেশকে নাড়িয়ে দেয়। জনগণের হৃদয়ে আগুন লাগে। শুরু হয় এক বিশাল আন্দোলন, আর দাবি একটাই, আরিয়ান মির্জাকে ফাঁসি দিতে হবে। চরম নিরাপত্তার মধ্যে আরিয়ানকে আনা হয় আদালতে, তাকে নিয়ে যাওয়া হয় কাঠগড়ায়। তখন এক আইনজীবী উঠে দাঁড়ান, তার চোখে ঘৃণা, কণ্ঠে বিষ। তিনি বলেন, এই আসামিকে নিয়ে বলার কিছু নেই, কারণ আমরা সবাই তাকে অনেক ভালোভাবে চিনি, আর যাকে চিনি তাকে নিয়ে নতুন করে কিছু বলার দরকার হয় না। শুধু এটুকু জানি, এই ছেলে এক অপরাধীর ছেলে, আদিব মির্জার ছেলে, আর তার পাপের তালিকা এত লম্বা যে আদালতের দেয়াল ভেদ করেও সে তালিকা শেষ হবে না। আরিয়ান, সে একজন মাদকাসক্ত, উচ্ছৃঙ্খল, আইনমান্যকারী। পেছনের একটি স্মৃতিচারণে দেখা যায়, একদিন রাতে নেশাগ্রস্ত অবস্থায় আরিয়ান ফিরছিল গাড়িতে। পথে পুলিশ চেকপোস্টে তাকে থামাতে চায়, কিন্তু সে থামে না, বরং গাড়ি আরও জোরে চালিয়ে সামনে এগিয়ে যায়। পুলিশ তার পিছু নেয়। অল্প কিছু দূর গিয়ে পুলিশ তাকে আটকায়। তারা গাড়ি থেকে নামতে বলে। আরিয়ান জানালার কাচ নামিয়ে শুধু একটাই কথা বলে, এই গাড়ি থেকে যদি আমি এখন নামি, তাহলে তোমাদের পায়ের নিচে আর মাটি থাকবে না। এই কথা শুনে এক পুলিশ অফিসার রেগে গিয়ে তাকে মারধর করে। কিন্তু যখন সে গাড়ি থেকে বেরিয়ে আসে, সবাই দেখে সেই অফিসার নিজেই কেঁপে যাচ্ছে ভয়ে, নিজেই রাস্তা করে দিচ্ছে আরিয়ানের জন্য। দৃশ্যপট আবার ফিরে আসে আদালতে। আইনজীবী জোরে চিৎকার করে বলেন, এই শহর, এই ঢাকা, সবটাই ওর বাবা আদিব মির্জার, আর সেই ক্ষমতার ঢালেই আজ দাঁড়িয়ে আছে এই খুনি। আইনজীবীর কঠোর মন্তব্য শুনে আর সহ্য করতে পারলেন না আদিব মির্জা। তিনি হঠাৎ উঠে দাঁড়ালেন, প্রতিবাদে ফেটে পড়লেন। তখনই আইনজীবী বিচারকের দিকে তাকিয়ে বললেন, এই দেখুন মাননীয় আদালত, এই রকমই তো তিনি সবখানে নিজের অপকর্ম ঢাকতে উঠে দাঁড়িয়ে যান, আর আজ তারই ছেলে এই কাঠগড়ায় দাঁড়িয়ে আছে এক খুনের অভিযোগে। এরপর তিনি ধীরে ধীরে এগিয়ে গেলেন আরিয়ানের দিকে। চোখে ঘৃণা, কণ্ঠে বিষ ঠেলে বললেন, আজ আমি বলবো এই আসামির চরিত্র নিয়ে। সে কি? সে একজন ভাড়, এক প্রতারক। তার চরিত্র বাইরে থেকে ফুলের মতো পবিত্র মনে হয়, কিন্তু আদতে সে ধুতুরা ফুল, যা গায়ে লাগলেই চুলকানি শুরু হয়ে যায়। নারীদের দেখলেই তার সেই চুলকানি শুরু হয়। ঢাকার নামিদামি ক্লাবে তার কীর্তি আজও লোকের মুখে মুখে। যদি কোনো নারী তাকে ভালো লাগে, তবে সে পাবে, যে কোনো উপায়ে হোক, সেটা টাকার বিনিময়ে কিংবা জোর করে। আর সেখানেই, সেই ক্লাবেই তার সাথে প্রথম দেখা হয়েছিল নিতুর। এরপর ভেসে ওঠে এক ক্লাবের দৃশ্য। রাত তখন একটার ঘর। মঞ্চে 12 জন নৃত্যশিল্পীর সঙ্গে আরিয়ান গান চলতে চলতে নাচছে, আর টাকার বৃষ্টি করছেন দর্শকদের সামনে। চারপাশে আলো ঝলমলে পরিবেশ, তবে দূরে দাঁড়িয়ে একান্তে তাকিয়ে আছে নিতু। চোখে এক অদ্ভুত প্রশ্ন, এক অজানা টান। গান শেষ হয়, আরিয়ান মঞ্চ থেকে নেমে যাচ্ছিল। ঠিক তখনই নিতু পেছন থেকে ডেকে ওঠে, শুনুন। আরিয়ান থেমে যায়, ঘুরে তাকায়, চোখে চোখ পড়ে দুজনার। এক মুহূর্তের দৃষ্টি, যা যেন হাজারটা অনুভূতি ছুঁয়ে যায়। নিতু তখন ধীরে ধীরে এগিয়ে এসে বলে, আপনার সঙ্গে একটু কথা বলতে পারি? আর এখানেই শুরু হয় এক সম্পর্কের সূচনা, যা পরবর্তীতে রূপ নেয় এক বিভীষিকায়। নিতু বলছিল, আমি একটি সংস্থার হয়ে কাজ করি। এই সংস্থার সাফল্যই আমাদের গর্ব। আজ আমাদের বস একটি ছোট পার্টির আয়োজন করেছেন। আমি এসেছি অফিসের দায়িত্বেই, এছাড়াও আমি চ্যারিটির সাথেও যুক্ত। তারপর চোখে চোখ রেখে বলল, আজ আপনাকে দেখলাম নাচের মাঝে টাকার বৃষ্টি করছেন, তাই ভাবলাম যদি আপনি আমাদের এই চ্যারিটিতে কিছু অনুদান দেন, তাহলে অনেক অসহায় মানুষের উপকার হবে। কিন্তু আরিয়ান তখনও স্থির, একরোখা চোখে গভীর চাহনি, শুধু তাকিয়ে আছে নিতুর দিকে। তার ইশারায় সহকারী জিল্লু সামনে এগিয়ে এসে একটা ভারী ব্রিফকেস দিয়ে দিলেন নিতুর হাতে। ব্রিফকেস খুলে যখন নিতু একসাথে এত টাকা দেখে, তার মুখে ফুটে ওঠে বিস্ময় আর আনন্দের মিশ্র অনুভূতি। সেই মুহূর্তেই এক গ্লাস পানীয় এগিয়ে দেয়া হয় নিতুর হাতে। নিতু আনন্দে দ্বিধাহীনভাবে গ্লাসে চুমুক দেয়। আরিয়ান তখন বলতে থাকে, তোমার মতো একটা মেয়ে এই শহরে নেই। তোমার এই নিষ্পাপ চোখ, সরলতা তোমাকেই আলাদা করে তোলে। কিন্তু কিছুক্ষণ পরেই নিতুর চোখ ঝাপসা হয়ে আসে, তার শরীর ভার হয়ে পড়ে, সে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর তখনই আরিয়ান বলে ওঠে, তুমি যখন আমাকে দেখতে তাকালে, তখনই আমি জানতাম এই মুহূর্তটায় তুমি আমার হবে। আর কোনো কথা না বলে আরিয়ান তাকে তুলে নিয়ে যায় নিজের গাড়িতে। গাড়ি ছুটে চলে তার বাড়ির পথে। ঘুম ভাঙে নিতুর। আলোর ঝলকানিতে ধীরে ধীরে সে উঠে বসে। চোখের সামনে আরিয়ান, আর পাশে বিছানায় শুয়ে আছে সে বলে, আমরা কি বাড়িতে এসেছি? আরিয়ান হেসে বলে, হ্যাঁ, তুমি নিরাপদেই আছো। তারপর নিতুকে বিছানায় শুইয়ে রেখে সরে যায়। এই পুরো দৃশ্যটা দেখে গৃহপরিচারিকা ঘরে ঢোকে, কিন্তু আরিয়ান এক ইশারায় তাকে চুপ থাকতে বলে। হাতের আঙুল ঠোঁটে রেখে শুধুই বোঝায়, কিছু বলো না। পরদিন সকাল, নিতু অফিসে গিয়ে আরিয়ানকে দেখে অবাক হয়। তাকে দেখে সে আবার হাসে। নিতু বলে, আমি সারা রাত আপনার কথা ভেবেছি। আপনি এত টাকা দান করেছেন, যদি আপনি কিছুটা সময় শিশুদের সাথে কাটান, তাহলে ওরা অনেক খুশি হবে। এরপর আরিয়ান ও নিতু একসাথে চ্যারিটিতে যায়। সেখানে শিশুদের মুখে আনন্দের ঝলকানি। ওদের সামনে দাঁড়িয়ে যেন সত্যি একজন ফেরেশতা এসে পৌঁছেছে। কিন্তু গোটা সময়টাতে চোখে চোখ রাখেনি আরিয়ান।
সে একবারও তাকায়নি নিতুর দিকে। তার চাহনিতে ছিল দূরত্ব, নীরবতা। চ্যারিটি অনুষ্ঠান শেষে রাতের আধারে আরিয়ান গাড়িতে তুলে নিতুকে পৌঁছে দেয় তার বাড়ির সামনে। হাতে তুলে দেয়া উপহারের ব্যাগ, যার ভিতরেই ছিল দামি জামাকাপড়, গহনা, পারফিউম। গেট খুলে যখন তারা ঢুকছিল তখন বাড়ির দারোয়ান এক দৃষ্টিতে তাকিয়েছিল আরিয়ানের দিকে। তারপর নিতুকে বলল, ম্যাডাম, আপনি জানেন কে উনি? আরিয়ান মির্জা। খারাপ বললে কম বলা হয়। আপনি ইউটিউবে সার্চ করলেই সব জানতে পারবেন। নিতু কিছু না বলে সেদিন ঘরে ঢুকে পড়ে। কিন্তু সেই রাত ঘুম তার চোখে আসেনি। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই সে অফিসে যায়। চোখে তখনও ঘোলাটে ক্লান্তি আর কৌতূহল। দারোয়ানের বলা কথা মনে পড়ে যায় তার। সে ফোনে ইউটিউব খুলে খুঁজতে থাকে। আরিয়ান মির্জা নিউজ ভিডিও একের পর এক ফুটে উঠতে থাকে পর্দায়। ড্রাগ, ক্লাব কাণ্ড, ক্ষমতার অপব্যবহার, সবই যেন এক এক করে তাকে নাড়িয়ে দিয়ে যায়। ঠিক তখনই নিতুর সামনে এসে দাঁড়ায় আরিয়ান নিজে। তার চোখে স্নিগ্ধ এক হাসি। কিন্তু চমকে উঠে ফোন ফেলে দেয় নিতু। আরিয়ান কিছু না বলে তার হাতে তুলে দেয় নতুন একটি মোবাইল ফোন আর একটি বিলাসবহুল গাড়ির চাবি। তার কণ্ঠে ছিল শুধু একটাই কথা, তোমার জন্য যে কোনো কিছু। এরপর আরও একদিন অফিসের ব্যস্ততায় ডুবে থাকা নিতুর কাছে হাজির হয় আরিয়ান। সে চায় নিতু যেন তার সঙ্গে চলে যায়। অফিসের বস কিছু বলতে চায়, কিন্তু চাহনিতে শুধু ভয়, একরকম বাধ্যতা। নিতু আরিয়ানের কথায় বেরিয়ে পড়ে। আর তখনই আরিয়ান তাকে নিয়ে যায় শহরের এক দৃষ্টিনন্দন অট্টালিকায়। সে বলে, এই ফ্ল্যাট তোমার জন্য। নিতু প্রথমে বিশ্বাস করতে চায় না, কিন্তু চারপাশের ঝকঝকে সাজানো ঘরগুলো বলে দেয়, এটা নিছক স্বপ্ন নয়। এতক্ষণ ধরে আপনি শুনছিলেন আরিয়ান আর নিতুর গল্প। এবার পরিচয় করিয়ে দিই আরেক চরিত্রের সঙ্গে। এই মানুষটি আরিয়ানের কাকা। হঠাৎ এক ফোন আসে তার কাছে। ওপাশে কেউ জানায়, আপনার ভাইপো নতুন একটা গাড়ি কিনেছে, একটা বিলাসবহুল ফ্ল্যাটও কিনেছে, আর সবকিছু নাকি লিখে দিয়েছে এক মেয়ের নামে, নিতু। এই কথা শুনেই সেই কাকার চোখ লাল হয়ে ওঠে। তার পাশে বসে থাকা এক ব্যক্তি বলে ওঠে, বুঝি আপনার দুঃখ। আপনি তো এমন মানুষ যে বিয়েও করেননি শুধু খরচ হবে বলে। না, আসলে আরিয়ানের মা সবসময় চিন্তিত থাকতেন ছেলেটিকে নিয়ে, কারণ তার দুলাভাইয়ের অধেল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী যে আরিয়ানি। কিন্তু সেই ছেলেটা আজ নেশাগ্রস্ত, বেপরোয়া। এই অবস্থায় যদি দুলাভাই মারা যান, তাহলে এই বিশাল সম্পত্তি তো উচ্ছৃঙ্খল আরিয়ানের হাতে পড়বে। আর ঠিক সেই কারণেই আরিয়ানের কাকা চায় না নিতুর মতো কোনো মেয়ে আরিয়ানের জীবনে জায়গা পাক। কারণ নিতু থাকলে হয়তো আরিয়ান বদলাতে পারে। সে চায় না আরিয়ান বদলাক। সে চায় না আরিয়ান সম্পদের যোগ্য হয়ে উঠুক। এবং সেই কারণেই সে ভাবে নিতুকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। এদিকে একদিন আরিয়ান নিতুকে নিয়ে যায় গাড়ির পার্কিংয়ে। চারপাশে যেন একটা অস্বস্তিকর নিস্তব্ধতা। আশেপাশের পরিবেশটাও ছিল অদ্ভুত, অশুভ। আরিয়ানের মনে হয় কে যেন আক্রমণ করতে আসছে। সে নিতুকে গাড়ির ভেতরে বসিয়ে নিজে গাড়ির সামনে এসে দাঁড়ায়। ঠিক তখনই কিছু মুখোশধারী লোক হঠাৎ করে আক্রমণ চালায় তাদের উপর। কিন্তু আরিয়ান থেমে থাকে না। সে একাই রুখে দাঁড়ায় আর একে একে সব আক্রমণকারীকে নৃশংসভাবে হত্যা করে। রক্তের মাঝে দাঁড়িয়ে থাকা সেই মানুষটাকে দেখে নিতুর শরীর কেঁপে ওঠে। ভয়, ঘৃণা আর বিস্ময়ে তার ভেতরে একটা প্রবল ঝড় বয়ে যায়। সে প্রথমবার বুঝতে পারে এই মানুষটা শুধু প্রেমিক নয়, একজন ভয়ঙ্কর। কয়েকদিন পর নিতু তার অফিসে একটা গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন দিচ্ছিল। সবার সামনে আত্মবিশ্বাসে ভরা কণ্ঠস্বর। ঠিক তখনই আরিয়ান সেখানে হঠাৎ এসে উপস্থিত হয়। একটা কথাও না বলে সরাসরি নিতুর হাত ধরে তাকে টেনে নিয়ে যায়। সবাই হতবাক, কারো সাহস হয় না তাকে থামাতে। তার দৃষ্টির সামনে সবাই যেন পাথরের মূর্তি, কারণ সবাই জানে এটা আরিয়ান মির্জা। ঠিক তখনই আরিয়ানের বাবা ফোন করেন তার ছোট ভাইকে। বললেন, দেখছি ছেলেটা ওই মেয়েটিকে পছন্দ করে ফেলেছে। কিন্তু সমস্যা হয়েছে, মেয়েটা যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির লঞ্চিং প্রজেক্টগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। লোকজন অভিযোগ করছে আরিয়ানের বিরুদ্ধে এবং ক্ষতিপূরণ চাইছে। আরিয়ানের বাবা ঠান্ডা গলায় বলেন, ওরা তোমার কাছেই যাবে, তুমি তাদের 2 কোটি টাকা দিয়ে দাও, যেন মুখ বন্ধ থাকে। এই কথা শুনে কাকা যেন মাথার ওপর আকাশ ভেঙে পড়ে যাওয়ার অনুভব করেন। তবু কিছু করার নেই তার। ঠিক বিকেলেই কিছু লোক আসে তার অফিসে। তারা বলে, আমরা ক্যাশ চাই, চেক নয়। এ কথা শুনেই আরিয়ানের কাকা দাঁতে দাঁত চেপে নিজেকে সামলে রাখেন। মনে মনে যেন বলেন, তুই আর কতদিন চলবি আরিয়ান? না, আর পারা যায় না। নিতুর বস, সে ঠান্ডা মাথায় এক রকম থাপ্পড় মারে নিতুকে। অফিসে ফিরে এসে তার সামনে অপমান করে, বাজে ভাষায় গালাগালি করে। শেষমেশ বিনা কারণে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। এরপর দেখা যায় আরিয়ান নিজেই নিতুর অফিসে যায়। এক মুহূর্ত সময় না নিয়ে তার বসকে একের পর এক মারতে থাকে। তারপর একটা মোটা দড়ি এনে সেই বসকে বেঁধে এনে ফেলে নিতুর পায়ের সামনে, আর চোখে আগুন নিয়ে বলে, বাবার বিচার যদি তুই দিতে না পারিস, তাহলে আজ আমি বিচার করব। ক্ষমা করা বা না করার সিদ্ধান্ত এখন তোর। এই কথা শুনে নিতু নিজেই অবাক হয়। সে ধীরে ধীরে এগিয়ে গিয়ে তার বসকে উঠিয়ে দেয় আর বলে, আপনি আমার কাছে ক্ষমা চান। এই ঘটনার পর নিতু বুঝতে পারে এই আরিয়ান শুধু একজন বস বা প্রেমিক নয়, সে একটা আগুন, যে আগুন জ্বলে ওঠে অন্যায় দেখলেই।
এবার নিতু আরিয়ানের চোখে চোখ রেখে প্রশ্ন করে, তুমি কি আসলেই আমাকে চাও, নাকি তোমার শুধু আমাকে বিছানায় নিতে ইচ্ছা করে? এই কথা শুনে আরিয়ানের চোখ লাল হয়ে ওঠে। সে জোরে গর্জে ওঠে, যদি আমি শুধু সেটা চাইতাম তাহলে অনেক আগেই পারতাম, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি পাগলের মতো। নিতু উত্তর দেয়া, ভালোবাসো? তুমি ভালোবাসা বোঝো? একজন রাস্তায় দাঁড়ানো মেয়েও তোমাকে ভালোবাসবে না। তোমার আছে টাকা, ক্ষমতা, সব, কিন্তু যেটা নেই সেটা হলো মানবতা। মানুষের ভেতরে যে জিনিসটা থাকলে সে মানুষ হয়ে ওঠে, তোমার ভেতরে তার এক ফোঁটাও নেই। তুমি সারাদিন নেশায় ডুবে থাকো, লোকজনকে মারো, ক্লাবে গিয়ে নাচো, এগুলোই কি তোমার পরিচয়? আরিয়ান চুপচাপ দাঁড়িয়ে থাকে, কোনো উত্তর দেয় না। সে ফিরে যায় নিজের অ্যাপার্টমেন্টে, চোখে যেন হাজারটা কথা, কিন্তু মুখে একটাও শব্দ নেই। সামনের টেবিলে রাখা সাদা পাউডারের দিকে তাকিয়ে থাকে। তার নিঃশ্বাস ভারী হয়ে ওঠে, আর ধীরে ধীরে আরিয়ান নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই সময় আরিয়ানের প্রাক্তন প্রেমিকা সেখানে ছিল। সে এসে আরিয়ানকে দেখতে চায়, চোখে মুখে যন্ত্রণার ছাপ, মৃত্যু যেন খুব কাছেই। আরিয়ান তখন হোটেলের একটি রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বাইরে দাঁড়িয়ে নিতু বারবার দরজা খুলতে বলে, বারবার কলিং বেজে যায়, তবুও নিতুর কোনো সাড়া নেই। আরিয়ান তখন নিজের গানের কিছু লাইন মুখে আওড়াতে থাকে, আর বলে, তুমি যদি এবার না বের হও তাহলে জেনে রাখো আমি নিজেকেই শেষ করে ফেলব। এই কথা বলার পর হঠাৎ একটা গুলির শব্দ শোনা যায়। নিতু দৌড়ে এসে দরজা খুলে দেয়, হাঁপাতে হাঁপাতে ছুটে আসে, চোখে জল, মুখে আতঙ্ক। সে ভাবে সত্যি এবার আরিয়ান নিজেকে শেষ করে ফেলেছে, কিন্তু দরজা খুলে দেখে আরিয়ান সম্পূর্ণ সুস্থ। সে হেসে বলে, তোমাকে ভয় না দেখালে তুমি দরজা খুলতে না, তাই ভয় দেখিয়েছিলাম। এই কথা শুনে নিতু হাউমাউ করে কেঁদে ফেলে, আর বলে, তুমি যদি কখনো নিজেকে কষ্ট দাও আমি বাঁচব না। তুমি আমাকে না ভালোবাসলেও চলবে, কিন্তু তোমার মৃত্যু আমি সহ্য করতে পারবো না। এরপর একদিন আরিয়ানের জন্মদিনে সে নিতুকে তার পরিবারের সাথে পরিচয় করিয়ে দেয়। নিতু একটু নার্ভাস, একটু লাজুক, কিন্তু তখনই দেখা যায় আরিয়ানের মা চায় তার বিয়ে হোক এক রাজনৈতিক নেতার মেয়ের সাথে, আর তাই তারা এক প্রিন্স নামের ছেলেকে পার্টিতে ডেকে এনেছে। আরিয়ান নিজের হাতে নিতুকে নিয়ে যায় তার কাছে, বলে, উনি আমার প্রিয়া নিতু। প্রিন্স নিতুর দিকে হাত বাড়িয়ে দেয় হ্যান্ডশেকের জন্য, কিন্তু নিতু হ্যান্ডশেক না করে বিনয়ের সাথে সালাম করে। এই দেখে প্রিন্স হাসি ঠাট্টায় বলে, আরে বাহ, কোথা থেকে এমন আনকালচার্ড মেয়ে আনলেন আপনি? আরিয়ান গম্ভীরভাবে বলে, আপনি যদি আজ অতিথি না হতেন তাহলে মুখের ভাষাটা ঠিক করেই দিতাম। এই কথা শুনে প্রিন্স তেরে এসে বলে, আমি চাইলে এখানে বসেই শেষ করে দিতে পারি। আর এই মেয়েটা, সে আমাকে অপমান করেছে, আমি সহ্য করব না। তখন কিছু না বলেই চলে গেলেন আরিয়ান, কিন্তু ও তো এমন নয় যে সহজে হেরে যাবে। কয়েকদিন পর রাত 1টার দিকে এক ক্লাবে চিল করছিল প্রিন্স। সেই সময় সেখানে হাজির হলো আরিয়ান। প্রিন্সকে সামনে পেয়ে প্রথমে সৌজন্য দেখিয়ে সালাম দিল, কিন্তু প্রিন্স পাত্তা দিল না। আর তারপরেই আরিয়ান এক ঝটকায় প্রিন্সের গালে সাজোরে একটা চট বসিয়ে দিল। এই অপমান প্রিন্স কিছুতেই মেনে নিতে পারল না। তৎক্ষণাৎ ছুটে গিয়ে বাবাকে সব বলল, বাবা, সে আমাকে মারল, আপনি কি কিছুই করবেন না? তখন প্রিন্সের বাবা জাভেদ খান গম্ভীর গলায় বললেন, তুমি জানো না ফারহান কতটা ভয়ঙ্কর, তাই তো ওকে দেশের বাইরে রেখেছি। এই মুহূর্তে ফারহান যদি দেশে আসে তাহলে ওদের গোটা পরিবার ধ্বংস হয়ে যাবে। আসলে প্রিন্সের বড় ভাই ফারহান, সে ছিল ভয়ঙ্কর এক নাম। একদিন রাত 1টায় সে এক পুলিশ স্টেশনে হামলা চালিয়েছিল এবং নির্মমভাবে সমস্ত পুলিশ অফিসারদের হত্যা করেছিল। এই কারণেই জাভেদ খান অনুরোধ করেছিলেন, ফারহান প্লিজ তুমি দেশের বাইরে চলে যাও। বাবার অনুরোধে ফারহান সত্যিই দেশ ছেড়ে চলে যায় এবং এরপর থেকেই তার দেশে ফেরার উপর নিষেধাজ্ঞা জারি হয়। তবুও জাভেদ খান অপেক্ষায় ছিলেন সঠিক সময়ের। ঠিক তখনই আরিয়ানের মা সেখানে আসে, আর জাভেদ খান বলেন, এই সব কিছুর মূল কারণ সেই মেয়ে, তাকে শেষ করে দিতে হবে, তাহলেই সব মিটবে। আর তুমি তোমার ছেলে আরিয়ানকে বিয়ে দিয়ে দাও। এদিকে নিতু তখন এক শপিং মলে গিয়েছিল কিছু কিনতে। দূর থেকে হঠাৎই সে দেখল গোলাগুলির মধ্যে পড়ে গেছে কেউ একজন, আর পরক্ষণেই দেখা গেল ওই মানুষটা আর কেউ নয়, নিতু। রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সে, চারদিক কাঁপছে গুলির শব্দে। আরিয়ান দৌড়ে যায়, নিতুকে কোলে তুলে নিয়ে ছুটে যায় অপারেশন থিয়েটারের দিকে। নিরুপায়ভাবে দাঁড়িয়ে থাকে করিডোরে, চোখে শুধু অশ্রু আর বুক ভরা একটাই প্রার্থনা, ভগবান শুধু ওকে ফিরিয়ে দাও। সব ঠিকঠাক চলছিল, হঠাৎ আরিয়ানের চোখ পড়ে সিসিটিভি ফুটেজে। এক ঝলকেই সবকিছু স্পষ্ট হয়ে যায়। সে চিৎকার করে ওঠে, জিল্লু। ঠিক তখনই একজন ডাক্তার এসে বলে, নিতু এখন স্থিতিশীল, ভয় পাওয়ার কিছু নেই। এদিকে আরিয়ান ইতিমধ্যে ধরে ফেলেছে সেই 2 অপরাধীকে যারা নিতুকে গুলি করেছিল। একজন পড়েছিল মেঝেতে রক্তমাখা অবস্থায়, আরেকজনকে বেঁধে রাখা হয়েছিল বিছানায়। সে কাঁদতে কাঁদতে প্রাণ ভিক্ষা করছিল, বলছিল, আমি কিছু জানি না, সবকিছু করেছে আপনার চাচা, আমি শুধু আদেশ পালন করেছি। এই কথা শুনেই আরিয়ানের চোখ জ্বলে ওঠে প্রতিশোধের আগুনে। সে আর এক মুহূর্ত দেরি করে না, চোখে কোনো অনুশোচনা ছাড়াই নির্মমভাবে শেষ করে দেয় ছেলেটিকে। তারপর একটা গভীর নিঃশ্বাস ফেলে মাকে ফোন করে ডাকে, কারণ সামনে আসছে এক নতুন যুদ্ধ।
নিজের রক্ত সম্পর্কের বিরুদ্ধেই। মা, এখানে চলে এসো। আরিয়ান দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, অনেক দিন ধরে শুনে আসছি, যেখানে চাচা ভাতিজা একসাথে, সেখানে কোনো বিপদ আসতে পারে না। আজ বুঝলাম, তুমিই আমার জীবনের সবচেয়ে বড় বিপদ। বাবার ব্যবসার সব টাকা উধাও, আর তুমি বিদেশে গড়ে তুলেছ কোটি কোটি টাকার সাম্রাজ্য। আমি কিছু বলিনি, কারণ ভেবেছিলাম সবই একদিন আমার হবে। কিন্তু আজ তুমি হাত দিয়েছ আমার সবচেয়ে প্রিয় জায়গা। তাকে? চাচা বারবার জিজ্ঞেস করছিল। কে? কার কথা বলছো? আরিয়ান কিছুই বলেনি, শুধু তাকিয়েছিল রাগে উন্মত্ত চোখে। আর তখনই দুই টুকরো করে ফেলে দিল নিজের চাচাকে। চাচার জানাজা চলাকালীন হঠাৎ সেখানে উপস্থিত হলেন আদিব মির্জা। তিনি সবাইকে বললেন, এটা আরিয়ানের কাজ। আরিয়ান নির্ভয়ে সামনে দাঁড়িয়ে বলল, হ্যাঁ, আমি করেছি। কারণ যেটা চাচা করেছে সেটা ছিল বিশ্বাসঘাতকতা, তাই আমি তাকে শেষ করে দিয়েছি। আদিব মির্জা কিছুই বলেন না, শুধু একবার গভীরভাবে তাকিয়ে বললেন, মেয়েটিকে নিয়ে চলে যাও। এই কথা শোনা মাত্রই আরিয়ান যেন সব দুঃখকষ্ট ভুলে যায়। আনন্দে নিতুকে নিয়ে ফিরে আসে নিজের বাড়ি। আর সেদিন রাতেই এক বিশাল পার্টির আয়োজন করা হয়। নিতুকে সবাই খুব ভালোবাসে, ভালোভাবে গ্রহণ করে। ঠিক তখনই সেখানে হাজির হয় আরও এক রহস্যময় চরিত্র, আদিম। সেই সময় আদিব মির্জা এসে নিতুকে দেখে হাসি মুখে বলে, হাই নিতু। নিতু সৌজন্যবশত মৃদু হেসে উত্তর দেয়া, হাই। কিন্তু ঠিক তখনই নিতু হঠাৎ ক্ষেপে যায়, বিনা কোনো কারণেই আদিবকে অপমান করে, তীব্র ভাষায় কথা বলে বসে। আদিব মির্জা কিছুই বুঝে উঠতে পারছিল না, এই আচরণ কেন। আদিব হতভম্ব হয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। চারপাশে উপস্থিত সবাই হতবাক হয়ে চেয়ে থাকে। আর তখনই নিতু নিজের ব্যাগ থেকে একটা সিগারেট বের করে জ্বালিয়ে দিল। আরিয়ান বিস্মিত হয়ে বলে ওঠে, তুমি এটা কি করছো? এইসব কেন? নিতু ধীরে ধীরে বলে, তুমি জানো না, আজ যা বলছি সেটা আমি নিজে শুনেছি, তোমার বাবার মুখে। তোমার বাবা একদিন আমার বাবার পাশে দাঁড়িয়েছিলেন, আমাদের সাহায্য করার জন্য। আর সেই গল্প শুরু হয়েছিল এক জায়গা থেকে, মধুপুর নামের এক ছোট্ট সেই গ্রামে একজন গরিব বাবা তার দুই মেয়েকে নিয়ে সাধারণ কিন্তু সুখের জীবন কাটাচ্ছিলেন। অন্যদিকে রাজনীতির অশান্তিতে গোটা এলাকা তোলপাড়। আরিয়ান, তোমার বাবার যেই রাজনৈতিক দলে তিনি ছিলেন, সেই দলের কিছু নেতার সঙ্গে তীব্র দ্বন্দ্ব চলছিল প্রতিদ্বন্দ্বী পক্ষের। এক পর্যায়ে তারা বসে সিদ্ধান্ত নেয়, নিজেদের বাঁচাতে তারা সব দোষ চাপিয়ে দেবে অন্য কারো ঘাড়ে। সেই উপলক্ষে তারা পরিকল্পনা করে এক বিরোধী দলীয় জনসভায় বিস্ফোরণ ঘটাবে। বিস্ফোরণের পর দেশজুড়ে হইচই বয়ে যায়। মিডিয়ার সামনে এসে তোমার বাবাই বলেছিলেন, অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে, কিন্তু আসলে যারা দোষী ছিল তাদের রক্ষা করতেই এক নিষ্পাপ ব্যক্তিকে বলির পাঠা বানানোর সিদ্ধান্ত নেয় ওই নেতারা। আর সেই পরিকল্পনা অনুযায়ী মধুপুর গ্রাম থেকে এক অপরাধ মানুষকে তুলে নিয়ে যাওয়া হয়। সেদিন পুলিশ কমিশনার নিজে এসেছিলেন আমাদের বাড়িতে। নিতু বলে, আমার চোখের সামনে আমার বাবাকে ওরা টেনে হিচড়ে নিয়ে যায়। আজও আমি জানি না কোনো অপরাধে আমার বাবা, এক সাধারণ মানুষ, এভাবে রাজনীতির শিকার হলে। আজও বুঝি না নেতা হওয়া কি এতই নিষ্ঠুরতা শেখায়। তারা ছুটে গেলেন পাড়ার এক চাচার কাছে, ভেঙে পড়ল কান্নায়। বাচ্চারা অনুনয় করতে লাগল, আমাদের বাবাকে ফিরিয়ে দিন প্লিজ। চাচা তখন কাঁধে হাত রেখে বললেন, তোমাদের বাবা এক ভয়ঙ্কর মামলার মধ্যে জড়িয়ে পড়েছে। এখন একমাত্র একজন মানুষই আছেন যিনি তাকে বাঁচাতে পারেন, তোমাদের বাবার অফিসের বড়কর্তা আদিব মির্জা। এই কথা শুনে নিতুর ছোট বোন ছুটে গেল আদিব মির্জার কাছে, কান্নায় ভেঙে পড়ে তার সামনে। কিন্তু সেই আদিব মির্জার চোখে তখন লালসার আগুন। তার নিষ্ঠুর প্রস্তাব, তোমার বাবা বাঁচবে যদি তুমি আমার সঙ্গে এক রাত কাটাও। হতবাক, অসহায়, ভয়ে কাঁপতে থাকা সেই মেয়েটি নিরুপায় হয়ে হ্যাঁ বলে দেয়। সেই রাত অন্ধকার, নোংরা আর নীরব। সকালে ঘুম ভেঙে নিতু দেখল তার বোন ফ্যানের সঙ্গে গলায় দড়ি দিয়ে ঝুলছে, চোখে জল গড়িয়ে পড়ল। একই সময়ে আদালত ঘোষণা করে তাদের বাবা দোষী, শাস্তি মৃত্যুদণ্ড। একটি দীর্ঘ নীরবতা। আজকের দিনে ফিরে আসা নিতু চোখে জল নিয়ে বলে, তোমার বাবার জন্য আমি দুঃখিত। আর আরিয়ান, তোমার পরিবারের যেমন ক্ষতি হয়েছে, আমার পুরো পরিবারটাই ধ্বংস হয়ে গেছে। আর এখন তোমার বাবার পালা। কারণ আমি জানি তোমার সবচেয়ে বড় দুর্বলতা আর তোমার সবচেয়ে বড় শক্তি আমি যদি না থাকি তোমার জীবন হয়তো শান্ত হবে, কিন্তু আমি যদি থাকি তোমার জীবন হবে তোমার বাবার মতোই অভিশপ্ত। এই বলে নিতু চলে যেতে যেতে বলে, আমি কখনো তোমাকে ভালোবাসিনি আরিয়ান, তুমি ছিলে শুধু আমার প্রতিশোধের পথ। আর তখনই পেছন থেকে আরিয়ান এগিয়ে আসে, চোখে জল, কণ্ঠ কাঁপছে, তোমার প্রতি আমার বাবার অন্যায় ছিল, কিন্তু আমি কিছু করিনি নিতু, আমি তো সত্যিই তোমাকে ভালোবাসি। নিতু ঘুরে দাঁড়িয়ে বলে, তোমার বাবা মানে ক্ষমতা, তুমি চাইলেই নাম, যশ, অর্থ সব পাবে, কিন্তু শাস্তি তা ভোগ করার শক্তি তোমার নেই আরিয়ান। আর তখন আরিয়ানের চোখে এক অদ্ভুত শূন্যতা ভর করে। আমি সব সহ্য করতে পারি, সবকিছু, কিন্তু তোমার মৃত্যুকে নয়। সেদিন আমি চিৎকার করে বলতে চেয়েছিলাম, আমি এটা মেনে নিতে পারি না, তোমার ধ্বংস আমি চাইনি নিতু। রাত গভীর, আচমকা আরিয়ানের কাঁধে পড়ে এক শক্ত হাত।
তার বাবার হাত চমকে উঠে সে আর তার বাবাকে গাড়িতে বসিয়ে সোজা নিয়ে আসে নিতুর বাড়িতে। আরিয়ানের চোখে যেন নতুন করে এক আলোকছটা। আদিব মির্জা চুপচাপ চেয়ারে বসে আছেন, কোনো কথা নেই, তবে চেহারায় যেন একটা নিরুত্তাপ সম্মান, যেন তিনি আজও একজন যোদ্ধা। আরিয়ান তখন নিতুকে বলল, তুমি বাবাকে সরি বলো। নিতু কিছু বলার আগেই আদিব মির্জা নিজেই বলে ফেললেন, তুমি ক্ষমা চাইছ? আমি তো সেই দিন অজ্ঞান ছিলাম, যখন জ্ঞান ফিরল। আমি সব নেতামন্ত্রীর কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু কেউ আমার কথা শুনল না। এই কথা শুনেই আরিয়ানের চোখ লাল হয়ে ওঠে। সে দাঁড়িয়ে থেকে বলে, সব নেতাদের একসাথে এক জায়গায় নিয়ে আসো। সবাইকে আনা হয় একত্রে, আর তাদের সামনে রাখা হয় এক গ্লাস লাল রঙের পানি। তারপর আরিয়ান হাতে তুলে নেয় এক ভারী মেশিন গান, বলে, গেট বন্ধ করে দাও। প্রচণ্ড আওয়াজে মেশিন গান চলতে থাকে। সেই জায়গাটা রক্তে ভেসে যায়। আর পরদিন টিভি নিউজে খবর, 5 জন মন্ত্রীর মৃতদেহ উদ্ধার সুইমিং পুলে। তবে অপরাধীর পরিচয় এখনও অজ্ঞাত। ততক্ষণে এক নারী মন্ত্রী ফোন করেন আদিব মির্জাকে, বলেন, আপনার ছেলে খুনি, তাকে কেউ বাঁচাতে পারবে না। আদিব শান্ত গলায় উত্তর দেন, আমার ছেলে মানে আমার পৃথিবী। তুমি যদি আমার ছেলেকে ছোঁয়ার চেষ্টা করো, তাহলে এমন জায়গায় হাত পড়বে যেখানে পৌঁছানোর আগেই তোমার অস্তিত্ব মুছে যাবে। ওদিকে রাজপুত্র অর্থাৎ প্রিন্স তখন রাগে ফুঁসছে, চিৎকার করে বলছে, সে আমার মুখের ওপর থুতু দিয়েছে, আর আমি কিছুই করতে পারিনি। এই অপমান, এই ক্ষোভ প্রিন্সকে দেশছাড়া করে দেয়। বিদেশে গিয়ে সে নিজেকে গুম করে ফেলে। সে ফোন করল তার ভাই ফারহানকে। আরিয়ান তখন এসে বলল, আমি সবাইকে শেষ করে দিয়েছি। নিতু তখন হেসে উঠল, হেসে বলল, তুমি কি ভেবেছিলে এক এক করে আমি সবাইকে শেষ করব? তুমি ভাবছ আমি তোমাকে মেরে ফেলব? আমি তোমাকে ভালোবাসি। এটা শুনে আরিয়ান রেগে গিয়ে নিতুকে থাপ্পড় মারল। সে তার হাত ধরে ঝাঁকিয়ে বলল, তুমি কি ভাবছিলে আমি তোমার জন্য পাগল হয়ে যাব, আর তুমি এভাবে মজা নিচ্ছ? আরিয়ান শ্বাস টানতে টানতে বলল, আমি তোমাকে 1 সেকেন্ডও ছেড়ে যেতে চাই না, 1 সেকেন্ডও। আর যখন সে চলে যাচ্ছিল, তখন নিতু দৌড়ে এসে আরিয়ানকে পেছন থেকে জড়িয়ে ধরল, বলল, দয়া করে আমাকে ছেড়ে যেওই না। তখন আমি বুঝতে পারিনি কিভাবে একজনকে এত ভালোবাসা যায়, কিন্তু আজ তুমি যখন আমাকে ছেড়ে চলে যাচ্ছ, তখন আমি বুঝতে পারছি তুমি আমাকে কতটা ভালোবাসো, আর আমি কতটা তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি, শুনো, এবং নিজেকে ক্ষমা করো। নিতু এসব বলার সাথে সাথে গলায় এক তীব্র হাসি ছড়িয়ে পড়ে। আরিয়ানের সব কথাই যেন বাক্সের মধ্যে বন্দী হয়ে গেছে। নিতু তখন আরও একবার তাচ্ছিল্য করে বলল, 1 মিনিটেই তুমি কিভাবে ভেঙে পড়লে আরিয়ান? তারপর সে এক আঙুল দেখিয়ে আরিয়ানকে বিদায় জানিয়ে চলে গেল। এদিকে ফারহান দেশে ফিরে এলো। সে তার ছোট ভাই প্রিন্সকে জড়িয়ে ধরে বলল, এদের কেউ এ যাত্রায় রেহাই পাবে না। এবং আরিয়ান আবার তার পুরনো নেশার জগতে ফিরে গেল। জিল্লু বলল, তুমি যদি এমন চলতেই থাকো, তাহলে তোমাকেও মরতে হবে, আর ওই মেয়ে তোমার জন্য মরবে না। তুমি এই কথাগুলো শুনছ? আরিয়ান তখন রেগে গিয়ে বলল, যদি আমি বাঁচি না, তাহলে কেউ বাঁচবে না, আমি তাকে বাঁচতে দেব না। বলেই সে গাড়ি চালিয়ে বের হয়ে গেল। সে বেরিয়ে এলো। এদিকে ফারহানের লোকজন আগে চলে গিয়েছিল। তারা প্রস্তুত ছিল, আর তখনই তারা আরিয়ানকে দেখতে পেল। একটি ট্রাক তার গাড়িটিকে আঘাত করে। আরিয়ান গাড়ি থেকে পড়ে গেল এবং মাটিতে পড়ে গেল। ফারহান তখন বলল, এখন তো সব শেষ, এখন নিতুকে খুঁজে বের করা হবে। এদিকে আরিয়ান হাসপাতালেই ছিল। ডাক্তার এসে বলল, আরিয়ান এখন সুস্থ, তবে তার মুখের পরিবর্তন হতে সময় লাগবে। এদিকে ফারহানের লোকজন নিতুকে খুঁজে বের করছিল। তারা তাকে খুঁজে পায়নি। এভাবে মাস কয়েক পেরিয়ে গেল। আরিয়ান অনেকটাই সুস্থ হয়ে উঠল। তার ব্যান্ডেজ খুলে ফেলা হলো। তার মুখের কিছুটা পরিবর্তন ঘটেছে। এদিকে নিতুকে ফারহানের লোকজন দেখে রাস্তার মধ্যে। তারা তাকে তুলে নিয়ে চলে গেল। তারা তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু ফারহান নিতুকে দেখার পর তার চোখ তার থেকে সরানোই সম্ভব হয়নি। ফারহান তখন নিতুকে বিয়ে করার প্রস্তাব দিল, এবং সে বলল, অনুগ্রহ করে আমাকে বিয়ে করো। নিতু তখন রেগে গিয়ে বলল, আরিয়ানকে নিয়ে তোমরা কি করেছ? তোমরা আমাদের বাবাকে পর্যন্ত মেরেছ, তোমরা তাকে শেষ করে দিয়েছ, তাহলে তুমি আমাকে বিয়ে করতে চাইছ? ফারহান তখন বলল, তোমার জন্য হাজারো মানুষকে মারা যাবে। আমি জীবনে অনেক মেয়েকে দেখেছি, কিন্তু তোমাকে দেখার পর আমার বাম পাশের বুকটা কাঁপছে। আমি কখনো এমন একটি মেয়ে দেখিনি। এভাবেই ফারহান বলল, অতএব আমি চাই তুমি তাকে বিয়ে করো। এদিকে জিল্লু জানতে পারল। সে আরিয়ানকে বলল, তোমার উচিত নিতুকে বিয়ে করা। এটা শুনে আরিয়ান তার সমস্যার কথা জানালো। তারা সবাই বের হয়ে গেল, এবং সেই গল্পটি দেখতে গিয়েছিল। কাজী সাহেব যখন নিতুকে দেখলেন, আরিয়ান তখন বিদায় নেওয়ার জন্য প্রস্তুত ছিল। ঠিক সেই মুহূর্তে সে হেলিকপ্টার থেকে নেমে সবাইকে একে একে দেখে গেল। তারপর সে চলতে লাগল, চুপচাপ দাঁড়িয়েছিল। আর এক সময় আরিয়ান প্রিন্সকে বলল, সবকিছু শেষ হয়ে গেছে, এখন কিছুই করার নেই। ফারহান তখন এগিয়ে আসে, কিন্তু তার আগে আরিয়ানের সামনে দাঁড়ানোর আগেই ফারহান আগুনে পুড়ে গেল। এখন যখন আমি এগিয়ে যাই ফারহানকে জড়িয়ে ধরতে, তার অভিনয় কেমন হবে এটা ভাবছিলাম, কিন্তু ফারহান বুঝল না। আরিয়ান তখন বলল, অনেক দিন ধরে ভালোবাসছিলাম,
কিন্তু তোমাকে ভালোবাসতে ভালোবাসি। আমি কখনো কোনো মেয়ের মা সম্পর্কে কিছু পড়িনি। আমি তোমার মায়ের সম্পর্কে পড়েছি। কেউ কখনো মেয়ে নিয়ে স্বপ্ন দেখেছিল? আমি স্বপ্ন দেখিনি। তাহলে কাকে নিয়ে স্বপ্ন দেখব? এবং তুমি আমার স্বপ্ন ভেঙে দিলে। তুমি অন্য কারো সাথে থাকতে চাও, আর তুমি মনে করো আমি কাকে বাঁচাতে যাচ্ছি। এই বলে আরিয়ান নিতুকে গুলি করল। নিতু তৎক্ষণাৎ মাটিতে পড়ে গেল এবং বলল, তুমি ভালো কাজ করেছ। আসলে এইটাই ছিল নিতুর ইচ্ছা, ভিতরে তার ভালোবাসার কথা প্রকাশ করার সময়। সে বলল, তুমি যখন রেগে ফিরে আসো তখন আমি পেছনে দাঁড়িয়ে তোমার জন্য কাঁদতাম। তুমি জানো, যখন তুমি হাসপাতালে ছিলে আমি গোপনে তোমাকে দেখতে যেতাম, বোরকা পরে। তোমার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করতাম। এবং এখান থেকেই বোঝা গেল নিতু সত্যি আরিয়ানকে ভালোবাসত। কিন্তু নিতু জানত আরিয়ানের বাবা যা তার বোনের সাথে করেছিল, তবে যদি সে আরিয়ানকে বিয়ে করত তাহলে সারা জীবন শান্তিতে থাকতে পারত না। তাই সে নিজের জীবনের শেষ করার পরিকল্পনা করল। আরিয়ান বুঝতে পারল সে কি বড় ভুল করেছে। তাই সে জিল্লুকে চিৎকার করে বলল, তাড়াতাড়ি হেলিকপ্টার প্রস্তুত করো। নিতুকে কোলে নিয়ে সে হেলিকপ্টারের দিকে এগিয়ে গেল এবং এই সময়ে নিতু পরপারের দিকে চলে গেল। তারপর আবার আমরা আদালতের দৃশ্য দেখলাম। আসলে নিতু মারা যাওয়ার পর আরিয়ান নিজেই উপস্থিত হয়েছিল। আরিয়ানের আইনজীবী তাকে গ্রেফতার করেছে। আরিয়ান তার নির্দোষত্ব প্রমাণ করার চেষ্টা করছে, কিন্তু আরিয়ান নিজেই আদালতের সামনে পুরো সত্য বলল, তার নিজের কথায় স্বীকার করল। এবং আদালত সবসময় আরিয়ানকে মৃত্যুদণ্ড দিয়েছে। আদালত নির্দেশ দিয়েছে যে মির্জা এখন তার ছেলেকে বাঁচাতে পারবে না। মধ্যরাতে তাকে ফাঁসির দড়িতে নিয়ে যাওয়া হয় এবং বাইরের দিকে আজিজ মির্জা তাদের নিজের মাথায় গুলি চালিয়ে দেয়। আর এখানে গল্প শেষ হল। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের এই বিশেষ যাত্রা শেষ হইল। আমাদের সঙ্গী হয়ে আপনি এই গল্পের প্রতিটি মুহূর্ত অনুভব করেছেন, যেমন আমরা অনুভব করেছি। এই গল্পের প্রতিটি চরিত্র, প্রতিটি অনুভূতি এবং প্রতিটি অভিজ্ঞতা শুধু একটি গল্প নয়, এটি ছিল আপনার এবং আমাদের মধ্যে একটি সংযোগ। এই যাত্রায় আমরা শুধু এক মানুষের জীবনের গল্প শোনালাম না, বরং আমরা শোনালাম ভালোবাসা, প্রতিশোধ এবং আত্মমর্যাদার সত্যিকারের মূল্য, যা কখনো হারিয়ে যায় না, এমনকি সবচেয়ে অন্ধকার সময়েও। আমরা জানি যে গল্পটা শোনার পর আপনি কখনোই ভুলে যাবেন না। তাই আপনার সাথে এই অভিজ্ঞতা ভাগ করে নিতে পেরে আমরা সত্যিই আনন্দিত। এখন আপনি চলে যাবেন আপনার জীবনের পথে, কিন্তু আজকের এই গল্প, এই যাত্রা আপনাকে মনে করিয়ে দেবে যে কখনো না কখনো আমাদের সকলের মধ্যেই একটি আরিয়ান বা একটি নিতু রয়েছে, যারা ভালোবাসা এবং সাহসের জন্য যুদ্ধ করে। আমরা আশা করি আপনি আমাদের সাথে থাকবেন আবারও নতুন কোনো গল্পের জন্য। ধন্যবাদ আজকের এই যাত্রায় আমাদের সঙ্গী হওয়ার জন্য। সুস্থ থাকুন, সুখে থাকুন এবং আল্লাহ হাফেজ।